নতুন করে ইরান যুদ্ধ শুরু হবার আশঙ্কা না থাকলেও বাংলাদেশের উচিত এখনই নিজেদের ঘর গোছানো। এছাড়া বিকল্প উপায় থেকে জ্বালানি সংগ্রহ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরানো অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে অর্থনীতিবিদ এবং অধ্যাপক মাহবুবুল হাকিম। মাহবুবুল হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির নির্বাচিত সংবাদে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানির মজুত আছে, কিন্তু বাস্তবে আমরা আসলে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। ঘন্টার পর ঘন্টা পাম্পে দীর্ঘ লাইন, সেই সাথে দীর্ঘ অপেক্ষাও বলা চলে। আবার যখন দেয়া হচ্ছে সীমিত জ্বালানি দেয়া হচ্ছে, তাহলে আসলে শুভঙ্করের ফাঁকিটা আসলে কোথায়? গ্রাহকেরা বা কেন পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না? এখানে আসলে আমাদের এখন পর্যন্ত জ্বালানি দেওয়ার মতো যথেষ্ট জ্বালানি তেল আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমাদের যে পরিমাণ মজুদ আছে, অনেকে দেখা গেছে, আপনারা জানেন যে অনেক চোরাই ভাবে জ্বালানি মজুদ করে রেখেছে যে বেশি দাম পাবে কিছুদিনের মধ্যেই, এবং বিশ্ববাজারে বাংলাদেশ আগামী 2 মাস তো অন্তত বেশি দামে তেল কিনতে হচ্ছে। বাংলাদেশে অনেক ভর্তুকি দিয়ে তেল কিনছে। তো এই ভর্তুকি তেলের মধ্যেই একটা অসাধু চক্র আছে যারা আপনাদের বেশি দামে ভবিষ্যতে বিক্রি করার জন্য তেল মজুত করেছে। এটা একটা কারণ। আর তার পাশাপাশি আমাদেরও সরকারের পক্ষ থেকে এক ধরনের যেটা বলা যায় যে দুর্বলতা রয়েছে আমাদের। আপনাদের যদি আমি বলি, কক্সবাজারের মহেশখালীতে 8,000 কোটি টাকা ব্যয় নির্মিত একটা সিঙ্গেল পয়েন্ট বোরিং এসএমপি তেল প্রকল্প হয়ে গেছে প্রায় 2 বছর আগে। এখানে কিন্তু বিশাল পরিমাণ বিপুল তেল ধারণের সক্ষমতা রয়েছে বাংলাদেশের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা পর্যাপ্তভাবে চালু করতে পারি নাই। এখানে পেট্রোল, অকটেন, ডিজেল প্রত্যেকটাই আসলে 1 মাসের মতোই প্রায় মজুদ করে রাখার মতো যথেষ্ট স্থাপনা রয়েছে। তো আমার মনে হয় আমাদের এই মুহূর্তে এই জায়গাগুলোতে জোর দিতে হবে এবং তার পাশাপাশি মনিটরিং বাড়াতে হবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, এই পরিপ্রেক্ষিতে যদি ভবিষ্যতের ঝুঁকি আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে বলা হচ্ছে বিকল্প উপায় থেকে জ্বালানি সংগ্রহের তাগিদ নেওয়া উচিত, এমনটা বলছেন আন্তর্জাতিক যারা সম্পর্ক বিশ্লেষক আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা বলছেন। আসলে এই বিকল্প উৎস কি হতে পারে এবং সেটি কিভাবে সম্ভব, এই বিষয়টি নিয়ে জানতে চাই আপনার কাছে। জি, আবার একটু যদি বলতেন। জি, প্রশ্নটি ছিল হচ্ছে আপনার কাছে একই প্রসঙ্গে যদি আমি ভবিষ্যতের ঝুঁকি বিবেচনায় একটি প্রশ্ন রাখতে চাই, যেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের তাগিদ দেওয়ার কথা তারা উল্লেখ করেছেন। এই বিকল্প উৎস আসলে কি হতে পারে এবং সেটি কিভাবে সম্ভব? থ্যাংক ইউ। যেটা বিকল্প উৎস, একটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলে, আপনারা যেটা জানেন, সিলেটেও কিন্তু হবিগঞ্জের রশিদপুর তেলক্ষেত্র বা অন্যান্য জায়গায় আমাদের নিজস্ব কিছু উৎপাদন সক্ষমতা রয়েছে। এই জায়গায় একটু আরও জোর দেওয়া, তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে যেসব জায়গা থেকে আমাদের তেল আমদানি করা সম্ভব আমাদের ওই দিকে মনোযোগ দেওয়া। আর তার পাশাপাশি হচ্ছে আমাদের এখানে সরকারিভাবে যাতে আমরা আগে থেকে মজুদ রাখতে পারি। এই যে আমি যেটা বলেছি যে মহেশখালীরা সিঙ্গেল পয়েন্ট বোরিং যেটা পড়ে আছে অলরেডি রেডি অবস্থায়, এখানে শুধুমাত্র লোকবল নিয়োগের অভাবে এই মুহূর্তে চালু করা যাচ্ছে না। এই সব জায়গায় আমাদেরকে যেখানে আমরা মজুদ রাখতে পারবো, এই জায়গাগুলোতেও আমাদের এখনই ব্যবস্থা নেওয়া উচিত। তার পাশাপাশি আমাদের নিজস্ব আভ্যন্তরীণ যে উৎপাদন জায়গাগুলো আছে, যে যতটুকুই আছে, অনেক কম হলেও আমাদের ওই জায়গায় মনোযোগ দিতে হবে। তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরের জায়গা থেকে আমাদেরকে তেল আনার বা আমদানি করার ব্যবস্থা করতে হবে। মাহবুবুল হাকিম, যেই কৌশলের কথা আমরা বারবার বলছি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সেই কৌশলের জন্য আসলে বাংলাদেশ কতটা প্রস্তুত? এই যে আমরা এখন যে বাস্তবতা দেখছি, কি মনে করেন? লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। একটা বিষয় হচ্ছে আমাদের নতুন একটি সরকার গঠন হয়েছে। নতুন মন্ত্রী, আমাদের যে জ্বালানি মন্ত্রণালয়ে বা অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমাদের নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব গঠন পেয়েছেন তারা। তো এই মুহূর্তে আসলে একটা সমন্বিত মিটিংয়ের মাধ্যমে, প্রত্যেকটা আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের মাধ্যমে এখনই আমাদের বছরখান, কারণ আপাতত আমাদের যে যুদ্ধটা স্থগিত অবস্থায় আছে, কিন্তু আমার মনে হচ্ছে বা অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা
বলছেন এটা আবার চালু হতে পারে। তো আবার চালু হলে যে দামটা পৌঁছাবে, এই মুহূর্তে গত কয়েকদিনে তেলের দাম $100 নিচে নেমে এসেছে। আবার এটা যদি আরও বেশি যায়, আমাদের উচিত হচ্ছে আমাদের ভবিষ্যতে যে ফিউচার ট্রেডিং যেটা, ওইটাও নির্ধারণ করতে হবে কোন রেটে আমরা কিনবো। এবং তার পাশাপাশি হচ্ছে আগামী 1 বছর মেয়াদী অন্তত পরিকল্পনা আন্তঃ মন্ত্রণালয়ের মিটিংয়ের মাধ্যমে এবং অর্থ মন্ত্রণালয়ের ডলারের যে সাপ্লাই, আমাদের রিজার্ভ আছে, সব কিছু হিসাব বিবেচনায় এখনই এই পরিকল্পনা নিতে হবে। না হলে আমাদের তেলের সংকট, জ্বালানি সংকটটা অনেক বেশি বেড়ে যাবে। এবং আন্তর্জাতিক বিশ্লেষকরাও এবং অর্থনৈতিক বিশ্লেষকরাও আপনারা দেখবেন বিভিন্ন রিপোর্টে লিখেছেন ইকোনমিক আউটলুকে, যে বাংলাদেশ, আমাদের যে সাউথ এশিয়ান অনেকগুলো কান্ট্রি যেটা ইমার্জিং ইকোনমি, তারা খুব বেশি জ্বালানি আমাদের যে ফসিল ফুয়েলের উপর নির্ভরশীল, এবং বিশেষ করে তারা বেশিরভাগ জ্বালানি আসলে আমদানি করেন মধ্যপ্রাচ্য থেকে। তো এই জায়গায় আমাদের ডাইভার্সিফিকেশনটা এখন দরকার, যেহেতু বিশ্ব পরিস্থিতি আমাদের এই মুহূর্তে অনুকূলে না। তো আমার মনে হয় এখন আমরা যদি সরকার থেকে এই ধরনের স্টেপ বাই স্টেপ আন্তঃ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বেশ 1 বছর অ্যাটলিস্ট দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী পরিকল্পনা নিতে হবে, এবং এটা সিরিয়াসলি নিতে হবে। কারণ এটার সাথে এই ডিজেল জ্বালানির উপরে আমাদের দ্রব্যমূল্যের দাম নির্ভর করে। সরকার, আমরা দেখছি, সরকারকে ধন্যবাদ যে এই মুহূর্তে জ্বালানি তেলের দাম ভর্তুকি দিয়ে হলেও বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। কিন্তু যেই মুহূর্তে সরকার এটা যদি কন্টিনিউয়াসলি ভর্তুকির উপর থাকতে হয়, আমাদের রিজার্ভের যে অবস্থা, এটা সরকার চালিয়ে নিতে পারবেন না এই ভর্তুকির মাধ্যমে। তখন দেখা যাবে যে আসলে একটা সময় আমাদের ডিজেলের দাম বাড়াতেই হবে, এবং এটার সরাসরি ইম্প্যাক্ট পড়বে আমাদের দ্রব্যমূল্যের উপরে, যেটা আমাদের দেশের আপামর জনগণ, গরিব জনগণ থেকে সবার মাঝেই এটার একটা নেগেটিভ বা অ্যাডভার্স ইফেক্ট আসবে। তো এই কারণে জ্বালানি তেল যেহেতু আমাদের অর্থনীতির সাথে সরাসরি সংশ্লিষ্ট, গ্রাহক পর্যায়ে যে দুর্ভোগ জ্বালানি তেলের সংকট, তার পাশাপাশি ভবিষ্যতে যাতে ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য মূল্যস্ফীতি, এই জায়গায় সরকারকে এখনই মনোযোগ দিতে হবে। এবং যেটা আমি একটু আগে বললাম, এটা নিয়ে রিসেন্টলি অনেক কথা হচ্ছে, আমাদের যে আভ্যন্তরীণ জ্বালানি তেলের কথা, এবং আমাদের মাহবুবুল হাকিম, নিশ্চয়ই সেই ক্ষেত্রে ইতিমধ্যে জ্বালানি সংকটের প্রভাব তো বিভিন্ন খাতে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পড়তে শুরু করেছে। কৌশল ও পরিকল্পনা প্রয়োজন। আপনাকে ধন্যবাদ মাহবুবুল হাকিম আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।